হাস্যকার প্রথমে, আর সাংবাদিকতা আমার জীবন, সাংবাদিকতাতেই আমি মানে আমার জীবন। তারপরে হচ্ছে পরিসংখ্যানবিদ। কিন্তু লোকে যখন আমাকে না পরিসংখ্যানবিদই বলে আর স্ট্যাটিস্টিশিয়ান, একটু অভিমান হয়। আর তা পাড়ারই এক দাদা বাটুল্লা বলে আমার হাতে একটা বই দিল। আমি দেখে না এটা অবাক হয়ে গেলাম। ক্রিকেট রেকর্ডস বাই মতি নন্দী। সেদিন থেকে ক্রিকেটের প্রতি আমার অনুরাগ আরো বেড়ে গেল, 100% বেড়ে গেল। এর জন্য সৌভাগ্যের দরকার হয়। আমি জ্যোতিষগড় বাড়ি থেকে তার প্রণাম নিয়েছি। আমি উমাপতি কুমার বলো, কার কাছে আমি যাইনি। 75 সাল অক্টোবর মাস, দলীপ ট্রফি ম্যাচ, পূর্বাঞ্চল উত্তরাঞ্চল, পূর্বাঞ্চলের অধিনায়ক গোপাল বসু গোপালদা, উত্তরাঞ্চলের অধিনায়ক নাম আদার দেন বিশেন সিং বেদি। সেই ম্যাচ আমি রিলে করলাম কার পাশে বসে জানো তো? কমল ভট্টাচার্যের পাশে বসে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে। সেকেন্ড রিলে আমার যিনি হিরো, মানে আমি সাংবাদিক হওয়ার পর যাকে আমি হিরো হিসেবে মেনে নিয়েছি, গুরু নায়ক প্রদীপ ব্যানার্জি। আই ফার্স্ট ফুটবল রিলে করি প্রদীপ দার সঙ্গে। মাত্র একজন মানুষ যে আমাকে জীবনে হরিপ্রসাদ বলে ডাকেনি, সারা জীবন তিনি আমাকে হরপ্রসাদ বলে ডেকে এসছে। ভদ্রলোকের নাম চণ্ডী গাঙ্গুলি, লর্ডস অভিষেক টেস্টে 17 সিবিতে জাস্ট গেছি, হঠাৎ চলে গেল হরপ্রসাদ। কি তুই মহারাজ সম্পর্কে কি বলেছিস রেডিওতে? আমি চমকে না, আমি তো ভালোই বলি চণ্ডীদা মহারাজ সম্পর্কে। আমি খারাপ বলবো কেন? চিমা ভারতীয় ফুটবলে এই ডাক, এই স্বর, এই আওয়াজ আর কেউ তুলতে পারেনি। সেটা কি গ্যালারিতে বলছেন? চিমা চিমা চিমা, মানে এইরকম জনপ্রিয়তা কাউটফুলার কেউ করেনি। চুনিদা দ্য অনলি ইন্ডিয়ান ফুটবল মোহনবাগান ফুটবলার হিসেবে তিনি 200 গোল করেছেন, শুধু মোহনবাগান ফুটবলার হিসেবে, শুধুমাত্র মোহনবাগানের খেলে। ঠিক একই জিনিসটা আরো একজন করেছিল, তিনি হচ্ছেন বিদেশি ব্যারেটো, জোস রামিরেজ ব্যারেটো, কিন্তু শুধু মোহনবাগানের 200 গোল করেছে। দীপেন্দ্র 250 হয়নি। একটা প্রেস রিলিজ চলে গিয়েছিল যে দেবেন্দ্র 250 হয়ে গেল। তা আমাকে যথারীতি খবরের কাগজগুলো যেটা হয় তোমার আমার কাছে একটা কনফার্ম করতে না এলাম না, এখনো হয়নি দেবেন্দ্র। দেবেন্দ্র 248 গোল করেছে। সুব্রত যেদিন লাস্ট ম্যাচ খেললো কলকাতা লিগ, তো বিশেষ করে না একটা ফুটবলার তার লিগের শেষ ম্যাচ খেলছে, সেদিন মোহনবাগান মাঠে এবং তার আশেপাশে যত লোক হয়েছিল আমি জীবনে দেখিনি, আর কেউ দেখেনি। এই জনসমাগম আর কখনো কোনো খেলোয়াড়কে নিয়ে হয়নি, কখনো কোনো খেলোয়াড়কে নিয়ে হয়নি। সুদীপ এলো, সবাই এলো, কিন্তু গাড়িটা ছাড়ছে না। হঠাৎ জীবনবাবু দিকে পায়চারি করছে, উদ্বিগ্ন চিত্তে পায়চারি করছে। কিছুক্ষণ বাইরে গেল আর আইসে গেছে আমাকে ভীম আইসে গেছে, মনোরঞ্জনকে ভীম বলতো আর কি বুঝলো। মনোরঞ্জন এলো, বাসে চাপলো, জানলার দ্বারে সিটে বসলো, বাসটা ছাড়লো। আচ্ছা, কোনো অভিমান আছে জীবনে? অভিমান যে কিছু কিছু काटू क्या अभी काटू? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। নমস্কার বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। এমন একজন মানুষের সঙ্গে আমরা আজকে বসে আছি, যিনি আমাদের খেলাধুলার একটা বিশেষ চরিত্র। আমরা খেলার মাঠের তারকাদের কথা ভাবি, কোচেদের কথা ভাবি, খেলায় যারা কর্মকর্তারা তারা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেন। সাংবাদিকরাও কিছু কিছু সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কিন্তু এই নামটি, শুধু এই নামটি বাংলার সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ, খেলোয়াড়, কর্মকর্তা সকলের কাছে খুব ইম্পর্টেন্ট, জনপ্রিয়, কিংবদন্তি তুল্য। হরিপ্রসাদ চট্টোপাধ্যায়। কেমন আছো? তুই ভালো আছো? হরিদা, আমি তো ভালো আছি। সবাই বলুন আপনি কেমন আছেন? আছি, তোমাদের ভালোবাসা শুভেচ্ছায় চলে যাচ্ছে তোমার। এবং এখনো আমার সবচেয়ে বড় সুখ কি জানো তো? আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি এখনো। এই তুমি বলো না, একটা IPL চলছে, এদিকে ISL চলছে, ওদিকে এটা চলছে, ISL চলছে, আই লিগ সেকেন্ড ডিভিশন কি চলছে না, এবং অল আর ইম্পর্টেন্ট। কাজে আমাকে না, আমি এর মধ্যে এমনভাবে মিশে গেছি। এবং তোমাকে আমি বলি যে আমার এইটাই হচ্ছে আমার সবচেয়ে মন্ত্র আর কি। আমি চাই শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত আমি যেটা লিখবো সেটা কাগজে ছাপা হবে। একদম। এখনো রোজ সকালে আমি তো পার্সোনালি একটা করে মেসেজ পাই যে কোনো একটা ইতিহাস সমৃদ্ধ কিছু হরিদার কাছ থেকে আসে হোয়াটসঅ্যাপে। দেখি অবাক হই যে আসলে আমরা খুব নগণ্য, মানে আমরা যারা সাংবাদিকতা করি উপরে তো, আর এই মানুষগুলোর জন্যই আমাদের খেলাধুলা এতটা প্রাণবন্ত। হরিদা, প্রথম কবে মনে করলেন যে সংখ্যা
স্মৃতি, ইতিহাস, এগুলো একটা সুতোয় বাঁধা উচিত, এগুলো কি বলবো, ডকুমেন্টেশন হওয়া উচিত, কবে মনে হলো? আমি তোমাকে সত্যি করে বলি সফুল্লাহ, যে আমি না জন্মেছি যেটা মনে হচ্ছে ধারাভাষ্য দিতে দিতে, এটা মনে হয় না জন্মেছি কথা বলতে বলতে। ওই বলার পর তারপরে একটা সময় এলো, চোঙা ফুলিয়ে রিলে করতে শুরু করলাম পাড়ায়, বুঝছো তো। একজন আম্পায়ারিং করতো, এই যে অর্জুনপুর মাঠ, তারপরে ধরো বিভিন্ন ওয়ার্ড। অর্জুনপুর খুব বিখ্যাত মাঠ, ফেমাস মাঠ। এই অর্জুনপুর মাঠে তোমার দুলাল মণ্ডল, দমদমের ফার্স্ট সুপারস্টার, দমদমের ফার্স্ট নক্ষত্র, অর্জুনপুর মাঠে খেলা দেখতে যেতাম হাফ প্যান্ট পরে, নিজের প্যান্ট পরে। এই করতে করতে আমার একটা রেকর্ডের প্রতি একটা জন্মে গেল, জানো তো, একটা ভালোবাসা জন্মে প্রেম গেল। জমে গেল। প্রেম জন্মে গেল রেকর্ডের প্রতি, জানো তো। এই যে সমস্ত খেলা, অন্য খেলা আমি খাতায় করতে শুরু করলাম, লিপিবদ্ধ করতে শুরু করলাম। করতে করতে একটা কথা বলি তোমার, ওই 70 দশকে ওই পাড়াতে গার্ড দেওয়া হতো, নাইট গার্ড, জানো তো, প্রত্যেক পাড়াতে নাইট গার্ড দেওয়া হতো। তা আমাদের পাড়াতেও দেওয়া হতো, আমিও নাইট গার্ড দিতাম। তা পাড়ারই এক দাদা বাটুল্লা বলে আমার হাতে একটা বই দিল, বললো হরিপ্রসাদ তুই তো খেলাধুলো এত ভালো পারিস, খেলাধুলো লিখিস টিকিস, এই বইটা তোকে আমি দিলাম। আমি দেখে না খাইটা অবাক হয়ে গেলাম। ক্রিকেট রেকর্ডস বাই মতি নন্দী। যে লোকটা স্ট্রাইকার, স্টপার, কোনি, ফাইটার লিখতে, লেজেন্ডারি, সেই লোকটা যে এরকম একটা ক্রিকেট রেকর্ড বই লিখতে পারে না, আমি কল্পনা করতে পারি না। সেদিন থেকে ক্রিকেটের প্রতি আমার অনুরাগ আরও বেড়ে গেল, 100% বেড়ে গেল। এবং তারপরে ধাপে ধাপে কী হলো না, আস্তে আস্তে এই রেকর্ডটা আমি আরও এগিয়ে গেলাম। এগিয়ে যেতে যেতে তোমাকে আমি বলি যে আমি ওই শিবরাম কুমার নাম গ্যালারি বলে একটা ম্যাগাজিন ছিল, সেই ম্যাগাজিনে আমি, তারই সম্পাদিত বিখ্যাত কলকাতার ফুটবল, হ্যাঁ এক্স্যাক্টলি তারই সম্পাদিত, মানে অসাধারণ একটা ভালো লোক, তার কাগজে তিনি আমাকে সুযোগ ধরে আমি লিখলাম। এটা কত সালে? এটা ধরো ওই তখন আমি কলেজে পড়ি, কলেজে ঢুকেছি, কলেজে কোন সময়? ধরো ওই 73-74 এই সময় ধরো। তখন আমি হরিপ্রসাদ চট্টোপাধ্যায়ের অন্ততপক্ষে সাল টালগুলো গন্ডগোল হওয়ার কথা না। এইবার হলো কি, আমি উনি লেখার সুযোগ দিয়ে আমি লিখলাম। আমি একটা বই লিখেছিলাম, আমি রমণীয়, মানে পতৌদিন আমি অন্ধভক্ত ছিলাম, মনসুর আলী খান পতৌদিন। তাই পতৌদিন একটা বই লিখে পেলাম, শিবরামদা ছাপলেন। এখন সেই বইটা পড়লে আমার তার আবেগ ইত্যাদি দেখলে আমার খুব অবাক হয় যে এতটা আবেগ ওই সময় লিখেছিলাম, যেটা হয় ওই সময় আবেগটা খুব একটু বেশি থাকে না, আমি লিখে ফেললাম। তারপরে আস্তে আস্তে সময় এগোতে থাকলো এবং আমাকে একটা প্রাইজ দিল, ওই আরবি প্রাইজ। আরবি রাখাল ভট্টাচার্য সাংবাদিক ছিলেন, তিনি আরবি নামে লিখতেন, আমাদের প্রণম্য। আমার সবচেয়ে বড় সৌভাগ্য কি জানো তো, আমি এই সমস্ত লোকদের সংস্পর্শে আসতে পেরেছি। এর জন্য সৌভাগ্যের দরকার হয়। আমি জ্যোতিষগড় বাড়ি থেকে তার প্রণাম নিয়েছি, আমি উমাপতি কুমার বলো, হ্যাঁ, কার কাছে আমি যাইনি, হ্যাঁ, প্রত্যেকের বাড়িতে আমি গেছি, তাদের পদধূলি নিয়েছি, তাদের সব বিচে মিত্তির, হ্যাঁ, বহুজোর, তারপরে অনেক, কমল ভট্টাচার্য, গ্রেট কমেন্টেটর কমল ভট্টাচার্য, আমি প্রত্যেকের কাছে আমার সৌভাগ্য হয়েছে, সকল সৌভাগ্য হয় না, খুব রেয়ার এই সৌভাগ্যের অধিকারী হয়। তা আমি এটা করতে করতে আস্তে আস্তে এগোতে থাকলাম। তারপরে উনি আমাকে একটা আরবি পুরস্কার দিলেন, আরবি পুরস্কার। আমি প্রতাপচন্দ্রের হাত থেকে ওই সময় ওই বয়সে আমি প্রাইজ দিচ্ছি, বলতে পারতো কত বড় সৌভাগ্য। প্রতাপচন্দ্র তখন একটা শিক্ষামন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি আমাকে প্রাইজ দিচ্ছেন। দিতে দিতে আস্তে আস্তে এগোতে থাকলাম, বুঝলে, এগোতে এগোতে এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল, আমার ভাষ্যকার জীবন শুরু হয়ে গেল। বুঝলো, 75 সাল অক্টোবর মাস, দলীপ ট্রফি ম্যাচ, পূর্বাঞ্চল উত্তরাঞ্চল, পূর্বাঞ্চলের অধিনায়ক গোপাল বসু গোপালদা, উত্তরাঞ্চলের অধিনায়ক নান আদার দেন বিশেন সিং বেদি। সেই ম্যাচ আমি রিলে করলাম, কার পাশে বসে জানো তো, কমল ভট্টাচার্যের পাশে বসে, তার পায়ে হাত দিয়ে প্রণাম করে। আগেকার দিনে কাঠের এই গ্যালারি ছিল, জানো, তখন নতুন গ্যালারি হয়নি, সেইখানে আমি ফার্স্ট রিলে করি। সেকেন্ড রিলে আমার যিনি হিরো, মানে আমি সাংবাদিক হওয়ার পর যাকে আমি হিরো হিসেবে মেনে নিয়েছি, গুরু নায়ক, প্রদীপ ব্যানার্জি। আমি ফার্স্ট ফুটবল রিলে করি প্রদীপ দার সঙ্গে। বাবা, হ্যাঁ, এইভাবে আরেকটা মানে একটা হরিপ্রসাদ চট্টোপাধ্যায় তৈরি হওয়ার পেছনে অনেক মানুষ রয়েছেন। আর ওই ইন্টারেস্টের কথা বলি তোমাকে, আমার কর্মজীবনে না মাত্র একজন মানুষ যে আমাকে জীবনে হরিপ্রসাদ বলে ডাকেনি, সারা জীবন তিনি আমাকে হরপ্রসাদ বলে ডেকে এসছে। তিনি আমাকে এতটা ভালোবাসতেন এবং স্নেহ করতেন যে আমি সেটাকে কি বলবো, আমি এই দিন বলছিলেন আমার কাছে একটা সৌভাগ্য হয়ে দাঁড়ায়। ভদ্রলোকের নাম চণ্ডী গাঙ্গুলি, সিএবির, মানে আমি একটা বলি কি, এই চণ্ডীদাস সিএবির মাঠ সচিব, সহসচিব, কোষাধ্যক্ষ, সচিব, সহসভাপতি, সভাপতি, এবং একটা পার্টিকুলার একটা কমিটি আছে 5 মেম্বার্স, সেখানে চলেছে। চণ্ডীদা আমার কাছে একটা মানে বিরাট একটা মানুষ ছিলেন আর কি। আমার মনে করে তোমার, আমি যখন প্রথম ক্রিকেটে রিলে করি,
76 সালে মেয়েদের একটা খেলা হচ্ছে, নিউজিল্যান্ড এসেছিল আর আমাদের এখানে ভারতীয় দলের মধ্যে খেলা। আর তখন আমাকে রেডি বললো, হরিপ্রসাদ রিলে করবে মহিলাদের ক্রিকেটে। তখন রিলে মানে কি আমাদের নাচতে শুরু করতে পারে, আমাদের ওই সময়টা, হ্যাঁ নিশ্চয় করবো নিশ্চয় করবো। তো 2 দিন বাদে একদিন গেলাম, হরিপ্রসাদ তুমি একটা কাজ করতো, সিবিতে চলে যাও, সিবিতে গেলে টিকিটটা নিয়ে এসো। হ্যাঁ, ওই পুরোনো প্যাভিলিয়ান ওখানে চলে যাবে, দরজা খুলে দেখবে চণ্ডী গাঙ্গুলি বসে আছে, ওই চণ্ডী গাঙ্গুলির কাছ থেকে টিকিটটা নিয়ে এসো। আমি তো গেলাম, দরজা করলাম, হ্যাঁ তোমার নাম হরপ্রসাদ তো? এই যে হরপ্রসাদ শুরু হলো, আমি হরিপ্রসাদ হরপ্রসাদ এসো, টিকিটটা দিলাম, তুমি রিলে করছো? বললাম হ্যাঁ। তো ভালো করে রিলে করো। চণ্ডীদা তুমি দেখেছো চণ্ডীদাকে নিশ্চয়ই? না, আমি দেখিনি, দেখো শুনেছি না? আর কি। ওরে বাবা, মানে ওই রকম টকটকে রং, পুরো চশমা, লেন্সের চশমা, আভিজাত্য যে ছিল না চণ্ডীদার, হ্যাঁ গ্রেট আভিজাত্য। মানে আমি না এই লোকটা খুব আমাকে স্নেহ করতো আর কি। হ্যাঁ, এই লোকটা ওই ওই যে হরপ্রসাদ শুরু হলো, এই হরপ্রসাদ সেটা থামলো না, উনি সেটা থামেন আর কি, এবং আমি বড় আনন্দ সহকারে সেটা মেনে নিয়েছি। তো একটা কথা বলি, এই যে যখন টেস্ট ম্যাচ, তোমরা হয়তো জানো না, তো ওই সময়কার ওই 70-এর দশকের শেষ ভাগ ধরো, মানে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার প্রায় সব খেলোয়াড় কেরি প্যাকারে চলে গিয়েছিল। তোমার মনে আছে কেরি প্যাকার সরকার পাজামা ক্রিকেট বলেছিল, হ্যাঁ সবাই চলে গিয়েছিল অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের। তার দ্বিতীয় গ্রেডের টিম নিয়ে এসেছিল ভারতবর্ষ সফরে, সেটা হচ্ছে 71-2 হবে, 78-9 ওয়েস্ট ইন্ডিজ হলো। একমাত্র অ্যালভিন কালিচরণ জার্নি তিনি ছিলেন, আর 79-80 অস্ট্রেলিয়া কিম হিউজের নেতৃত্বে। এই বড় অস্ট্রেলিয়া যদি আমরা টিকিট দেবেন, সেদিন হ্যাঁ দেবো, শোন তুই 3-4 দিন আগে আসবি, দরজাটা খুলবি, মুখটা বাড়াবি, হ্যাঁ তারপর 3-4 দিন গিয়ে দরজা খুলবি, মুখটা বাড়ালাম, তখন তোমার ওখানে 4-5 জন, যেমন তো টেস্ট ম্যাচের আগে কী হয় সিএবিতে, তারা এসে গেছে, শোন না, বাকি যারা বসেছিল তাদের বলছে এইভাবে, শোন না এই হরপ্রসাদ তো হরিপ্রসাদ ওর সঙ্গে একটু কথা আছে, তোর একটু বাইরে বসে, আমি তোদের ডেকে নিচ্ছি। তা আমাকে তো উনি, আরে 70 টাকা সিজন টিকিট ছিল জানো তো, দ্য ইয়ার 1979 অক্টোবর 70 টাকা ছিল সিজন টিকিটের দাম। উনি হাতে থেকে টিকিটটা বার করেছেন, আমি ঠিক বুঝিনি, পকেটে হাতটা আমার যাচ্ছিল কি যাচ্ছিল না আমি বুঝিনি, অন্য মানুষের সঙ্গে আমাকে ধমক দিল, তুই পকেটে হাতে আমাকে টাকা দেওয়া জন্য, আমি তোকে টিকিট দিচ্ছি, মানে এটা গ্রেট। যাই হোক, ফাইনালি ওই টেস্ট তো গেল, মানে তখন 70 টাকা। তারপর গেল চণ্ডীদা একটা সময় এলো কি, একটা ম্যাচ কৃষ্ণনগরে খেলা হয়েছিল, তার কমেন্ট্রেটার ছিলাম আমি, সৌরভ গাঙ্গুলি ছিল তার প্লেয়ার। তা আমি যখন ফিরে আসি, কত সালে এটা ধরো 96-এ প্রবাবলি জানুয়ারি মাসে আছে এরকম হবে। তারপরে ওই ফার্স্ট ট্যুর হলো ইংল্যান্ড ট্যুর, লর্ডস অভিষেক টেস্টে 17। তা আমি গেলাম, যাই হোক আমাকে চণ্ডীদাকে আমি যাই হোক জানে তো, আমি সেদিন 2 দিন বাদে কৃষ্ণনগর থেকে ফিরে সিবিতে জাস্ট গেছি, হঠাৎ চলে গেল হরপ্রসাদ, কি তুই মহারাজ সম্পর্কে কী বলেছিস রেডিওতে? আমি চমকে উঠলাম, না আমি তো ভালোই বলি চণ্ডীদা মহারাজ সম্পর্কে, আমি খারাপ বলবো কেন? ও না না, আমি তো সেটা রসিকতা করলাম, তুই ভালোই বলছিস, মানে এই যে লোকটা ছিল। হ্যাঁ, তারপর একবার কী করলো, ওই উনি আমাকে বললেন তুই একটা বই লিখে ফেল না সৌরভ সচিন নিয়ে, সচিন সৌরভ নিয়ে, রাধা সচিন নামটা। তারপর একটা বই লিখে ফেললাম জানো তো। লিখে ফেলার পর বলে চণ্ডীদার বাড়িতে যেতে হবে। তারপর চণ্ডীদার বলছেন আমি তো আপনার বাড়িতে যাবো বইটা দেওয়ার জন্য। বলে ঠিক আছে চলে আসিস, এসেছো তুই গেটে দাঁড়িয়ে, ওই যারা থাকবে তুই আমার তোর কথাটা বলবি। তা আমি গেটে দাঁড়িয়ে বললাম আমার কথা, যে একটু চণ্ডী গাঙ্গুলিকে বলো যে আমি এসেছি। তা ও বলার সঙ্গে সঙ্গে আমাকে মূল দরজা ফটক থেকে আমাকে উনি নিজে নিয়ে গেলেন আর কি। আর চণ্ডীদার না সবচেয়ে বড় কথা, এত তীক্ষ্ণ ছিল এই সৌরভের প্রতি আর কি, নজর যেটাকে বলে, তীক্ষ্ণ নজর এবং অনুশাসন। হ্যাঁ, চণ্ডীদার মতো মানে সত্যি কথা, আই ফিল গ্রেট যে আমি চণ্ডীদাকে দেখেছি, জগমোহন ডালমিয়াকে দেখেছি, যিনি আজকে ক্রিকেটকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে, বিশ্ব ক্রিকেট কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছে, অসাধারণ অসাধারণ। আচ্ছা, ইস্ট বেঙ্গল মোহনবাগানের প্রতি প্রেম? না, ইস্ট বেঙ্গল মোহনের প্রতি আমি তোমাকে সত্যি করে বলছি, আমি ছোটোবেলায় যেটা হয় আর কি, বুঝছো তো, ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ, এই ম্যাচ যে কী ম্যাচ, শোনো ইস্ট বেঙ্গল প্রথম বড় ম্যাচ কোনটা আপনার, মানে মাঠে গিয়ে দেখা? মানে আমি বলতে পারি ইস্ট বেঙ্গল মোহনবাগান মানে এমন একটা ব্যাপার না যে চিন্তা করতে পারো, অবিশ্বাস্য। ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ বোধ আমি ওই একটা অমৃতবাজার শতবার্ষিকী কাপ হয়েছে, তখন স্কুলের ছাত্র আমাকে এই যে নিয়ে গিয়েছিল পাড়া থেকে, সেই ম্যাচটা দেখতে গিয়েছিলাম। আর তারপরে মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে মূল ম্যাচ যেগুলো শুরু হলো, তোমার ধরো যে
তিয়াত্তর সালের যে ম্যাচ, না হ্যাঁ লিগের ম্যাচ ডার্বি, তখন আমি খুব বেশি ডার্বি দেখিনি, কিন্তু 77 থেকে শুরু হয়ে আমি সহস্র ডার্বি দেখছি। এমন কোনো ডার্বি ছিল না যে আমি দেখিনি। 1977 অনওয়ার্ডস, 1977 মাঠে বসে আমি তো মাঠে বসে মানে কমেন্ট্রি করেছি, কখনো কখনো করেছি। আর একটা মুশকিল হতো যে আচ্ছা, নিয়মিত মাঠে যেতে পারছেন না কত সাল থেকে? আমি যাই না ইচ্ছা করে। তোমাকে আমি বলি ভাই, অভিমান না, তোমাদের ভালোবাসায় আমার একটা মর্যাদা স্থান হয়েছে, বুঝেছো? অবশ্যই। আমি তোমাকে বলি, আমি অক্টোবর 2025, 18ই অক্টোবর 2025 আমি আইএফএ শিল্ডের ফাইনাল রিলে করেছি ভারতের গিয়ে, তাই না? কাজেই আমার কাজ থাকলে যাই, আমি কাজ না থাকলে যাই না। আমার নিজের আত্মসম্মানটায় তোকে বিলকুল ধরো আমি এই যে কালকে আমাদের ক্লাবের মিটিং আছে, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের, সেখানে আমি যাব। হ্যাঁ, আসলে আমি তোমাকে থাকতে বলি, তোমাদের ভালোবাসায়, তোমাদের শুভেচ্ছায়, তোমাদের শ্রদ্ধা আমি এমন একটা জায়গায় পৌঁছেছি, আমি না হুটহাট করে সব জায়গায় যাই না। সম্ভব তুমি অন্যভাবে নিও না কিন্তু, না, কেন তুমি অনিরামের কোনো ব্যাপার আমি এবার কোনো প্রশ্ন না। আমি তো প্রচুর সাহায্য নেই। হরিদাটা কি আছে একটু বলো। এটা তোমাদের আচ্ছা, এটা আমাদের সাংবাদিক কুলের একটা ব্যাপার যে যখন আমরা পরিসংখ্যানে আটকে যাই, হরিদা বলা যাবে, হরিদা তখন কিভাবে বার করেন জিনিসগুলো? আমি তোমাকে আমার মস্তিষ্কে এটা প্রখরভাবে এটা থাকে, যাতে আমি অদ্ভুত আমি সঙ্গে সঙ্গে ওটা বলে দিই আর কি, বুঝছো তো? তারপরে ধরো তোমার একবার হয়েছে কি, আমি তোমাকে বলি, আজকাল থেকে বোধ হয় ওই হ্যাট্রিক করেছিল প্রবলি শেনওয়ান টেস্ট ম্যাচে। তা আমাকে যে হলো তখন হয়তো 11টা বাজে, বলে কে হ্যাট্রিক করেছে একটু বলবেন। আমি বললাম দাঁড়ালে 1 মিনিট 5 সময় দে। আমার ছেলে তখন এইটুকু বিজনেস হয়েছে, ওই বাবা অমুকে হ্যাট্রিক করেছিল। আমি তো সত্যি তাই, মানে আমার ছেলে যা খেলাধুলায় ইন্টারেস্ট, তোমাকে কি বলবো, মানে জেনারেশন টু জেনারেশন। আমার ছেলে তোমার আমি বলি, ও আর্জেন্টিনার যতজন খেলে তাদের কথা বাদ দাও, যারা খেলে না সেই 16 জনের নামও একসঙ্গে বলে দেবে এক নিঃশ্বাসে। ও হচ্ছে পার মোহনবাগান, তার আর্জেন্টিনা অ্যান্ড অস্ট্রেলিয়া। অনেক ছিল জানো তো। আমি মাঠে আমার সাথে মাঠে যেত, এই প্লেয়ার পুচকে আমার সাথে মাঠে যেতে ইত্যাদি করতো, কাজে ও সঙ্গে সঙ্গে বলে দিয়েছিল। এরকম শোনো, আমি তোমাকে বলি, আমার পা ভেঙে গিয়েছিল 2017 9 ফেব্রুয়ারি, আমি তোমার মনে আছে। ওই একটা অটোর একটা আর বেয়া হিসাবে, তো অটোওয়ালার লোক এমন ঘাবড়ে গিয়েছিল যে আমাকে নিজেই তো অস্ট্রেলিয়া নিয়ে গেল ইত্যাদি। ওই সময় যে সময় তোমার ওই যে এই অ্যাপেলো ট্যাপেলো অনেক কিছু ঘটনা ঘটছে না, ঠিক সেই সময়। তা ঠিক সেই সময় আমি যখন শয্যাশায়ী, মানে অর্থ শয্যাশায়ী তো বটেই, শিবাজি ব্যানার্জি মারা গেল। শিবাজি ব্যানার্জি আমার খুব বন্ধুস্থানীয় খেলোয়াড় ছিল, ভীষণ বন্ধু ছিল। ওর পোডকাস্টে ভদ্রলোক, সত্যি নায়ক। আর সত্যি মানে শিবাজির মতো না, আমার সঙ্গে এত হৃদ্যতা ছিল, কি বলবো। তোর বাড়িতেও কত গেছি, ওর সল্টেকের বাড়িতে, হয়তো শিবাজি মারা গেছে। আমি না স্তম্ভিত হয়ে গেছি। তো রাত 11:15 নাগাদ ফার্স্ট ফোন আসে আমার কাছে, জানো, শিবাজি মারা গেছে। আমি কিন্তু তখন তোমার কোন রকম কেতরিয়ে উঠছি, আমার পায়ের অবস্থা তো, আমি সেই অবস্থায় সেই জায়গা থেকে শুয়ে থেকে আমি কোনো রকমের বার করে আমি কিন্তু বলেছি প্রত্যেককে। কারণ আমি মনে করি এই কাগজগুলোতে যারা আছে তারা তোমার ভাই, তোমার দাদা। আমি কিন্তু কোনোদিন কাউকে না করিনি জীবনে, জানো তো। আমাকে কেউ ফোন করলে আমি ফোন ধরি না, এটা হয় না। আর আমাকে কেউ কিছু জানতে চাইলে আমি না বলি না। আচ্ছা, আমি আমার স্মৃতি থেকে কয়েকটা জিনিস আমি ধরুন সরাসরি, মানে হরিপ্রসাদ চট্টোপাধ্যায় কি সরাসরি আরারাত ম্যাচ বলুন। 1978 আরামাজ আইএফএ শিল্ড ফাইনাল, মোহনবাগান আরারাত, এবং সেই শিল্ড ফাইনালটা মোহনবাগান যুগবিজয়ী হয়েছিল রাশিয়ান টিমটার সঙ্গে, এবং খুবই ভালো সাইড ছিল। ম্যাচটা 2-2 গোলে, তীব্র লড়াইয়ের পর 2-2 গোলে ড্র হয়েছিল, এবং শ্যামল ব্যানার্জি অসাধারণ খেলেছিল সেই ম্যাচটা, আনবিলিভেবল। এবং ওই ম্যাচটা শ্যামল ব্যানার্জি, আমার খুব কাছের লোক, বাঁচিয়েছে। এবং প্রদীপ ব্যানার্জি কোচ ছিল, জানো তো, প্রদীপ ব্যানার্জি কোচ ছিল, এবং মোহনবাগান আরারাত ম্যাচ ড্র করে যুগ্মভাবে আইএফএ শিল্ড। এগুলো তো কাগজপত্র দেখার প্রয়োজন হয় না, তাই তো। আচ্ছা, আবার আর একটা, আমি ধরুন এয়ারলাইন্স কাপ চিমা ওকেরই একটা হিস্ট্রি আমার কাছে, জানো তো। এয়ারলাইন্স কাপে চিমা ধরো ফার্স্ট যেটা মহামেডান স্পোর্টিং হারিয়ে চ্যাম্পিয়ন হলো মোহনবাগানকে, মনে আছে? ইট ওয়াজ দ্য ফার্স্ট এয়ারলাইন্স কাপ সল্টলেক ফাইনাল হলো, যখন চিমার সঙ্গে জামশেদও ছিল, জানো তো। চিমা ভারতীয় ফুটবলে এই ডাক, এই স্বর, এই আওয়াজ আর কেউ তুলতে পারেনি।
সেটা কি গ্যালারিতে বলছেন? চিমা চিমা, চিমা চিমা চিমা, চিমা চিমা বাপ। আমি বলতে পারি শোনো কেউ না আজও চিমা আমার দেখা মানে এইরকম জনপ্রিয়তা ক্রাউড পুলার। কেউ করেনি। আচ্ছা, ঘাসের ডগায় দুফোটা শিশির, শিশির শিশির হলো এরা সব বাইরে এটা কোন ম্যাচ কবে? ঘাসের ডগায় শিশিরে মোহনবাগান ম্যাচ, ইস্টবেঙ্গল ম্যাচ যুবভারতীতে, এবং সে ম্যাচে অনেকে বলে শিশির নাকি সে ম্যাচে 2 গোল করেছিল, আরেকটা গোল নাকি কোনোভাবে রেফারির মনোযোগ আকর্ষণ করেনি। শিশির বক্তব্য সে ম্যাচে হ্যাট্রিক করেছিল। হ্যাঁ, এইটাই হচ্ছে মোদ্দাবা। ঠিক আছে, আমি ঠিক বলছি কিনা বলো। হ্যাট্রিক শোনো, হ্যাট্রিক আমি তোমাকে বলি, দেখো এই চিমা চিমা আমি স্পোর্টস ওয়ার্ল্ড বলে আনন্দবাজারের কাগজ ছিল তোমরা জানো তো, ম্যাগাজিন। চিমা যখন 100 গোল করলো ভারতীয় মাঠে, ভারতীয় ফুটবলে, তখন আমরা পরিসংখ্যান দিলাম, স্ট্যাটিস্টিক্স দিলাম স্পোর্টস ওয়ার্ল্ডে। চিমা বোধহয় ঘন্টা চালাচ্ছে দেখে ফেলেছে। চিমা এমনভাবে আপ্লুত হয়ে পড়েছে ওটা দেখে, তখন থেকে চিমার কাছে আমি মিস্টার চট্টোপাধ্যায় হয়ে যাই। এবং আমাকে বলেছিল যে আপনি কিন্তু আমার যত গোল হবে আপনি কিন্তু আমাকে সব দেবেন আর কি, আমাকে জানাবেন। তাহলে চিমা শুধু 3 বড় দলের 280 গোল করেছে, কোথায় আছো? এবং একটা কথা কি, চিমার মনে আজও একটা অভিমান রয়েছে চিমার মনে, জানো তো? চিমা মোহনবাগানের 4 বার, ইস্টবেঙ্গলের 3 বার টপ স্কোরার হয়েছে। চিমা স্টিল আজও বিশ্বাস করে সে আরও একবার টপ স্কোরার হয়েছে মার্বেল স্পোর্টিংয়ের হয়ে 1985 সালে। চিমা যখন লিগটা শেষ করলো, বাবারের লাস্ট ম্যাচ খেললো, চিমা 16 গোলে পৌঁছলো। জানো তো, জানো তোমরা সব, জামশেদ নাসরি ইস্টবেঙ্গলে খেলছে, চিমা যখন শেষ করলো তখন 13 গোলে দাঁড়িয়ে। শেষ ম্যাচে জামশেদ 4 গোল করে 17 গোলে পৌঁছে চিমা দ্বিতীয় স্থানে চলে গেল। চিমা কিন্তু আজও বিশ্বাস করে, চিমা বিশ্বাস করে যে ওই বছর ওই পরিসংখ্যান বলছে জামশেদ নাসির, চিমা বলছে যে চিমাই। শোন, ওই যে দাপট না, ওই যে থ্রাস্ট, মানে ব্যাপারটাই আলাদা। আমি আরেকটা ম্যাচের কথা আমি জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে পিয়ংইয়ং ইস্টবেঙ্গল পিয়ংইয়ং সিটি 1973 আইএফএসএল ফাইনাল, উত্তর কোরিয়ার টিম। ইস্টবেঙ্গল 3 গোলে জিতলো, সুভাষ ভৌমিকের আকবর এদের গোলে। এবং সেই ম্যাচে শোনো 3-1 ইস্টবেঙ্গল মরবচ আমার 3-1 রেজাল্টটা হয়েছিল। এবং খেলাটা তোমার হয়েছিল ইস্টবেঙ্গল মাঠে। হ্যাঁ, তখন তো যুবভারতী চালু হয়নি। এবং এই ম্যাচে জিতে ইস্টবেঙ্গল শিল্ড জিতলো। এবং তার ঠিক আগেই 70-এর ইস্টবেঙ্গলের সেই ইতিহাস আমরা জানি, ইরানের প্লাস ক্লাব কারিয়ে শিল্ড জয়ের সেই ইতিহাস। 73 হচ্ছে পিয়ংইয়ং ম্যাচ, এটুকু 73 কিন্তু আরো একটা ম্যাচ হয়েছিল তোমার দিল্লিতে, ডিসিএম এ ডক্রো গ্যাং, সেটা বিদেশি, সেটাও শক্তিশালী, হয়তো পিয়ংইয়ং হচ্ছে বেশি শক্তিশালী। ইস্টবেঙ্গল তার সঙ্গে ড্র করলো ফাইনালে, তো সেকেন্ডে বোধহয় ড্র হয়েছিল। তারপরে আর ওরা খেলতে চায়নি আর কি, ইস্টবেঙ্গল ডিক্লার্ড উইনার্স আর কি, বুঝছো তো? হ্যাঁ, আরেকটা ম্যাচ বলছে, তুমি ওই ম্যাচটার কথা ধরো না, 1970 শিল্ড ফাইনালের কথা ধরো। হ্যাঁ, না 1970 শিল্ড ফাইনাল, পাস ক্লাব অফ ইরান, হ্যাঁ, ইডেন গার্ডেনে খেলা। হ্যাঁ, তোমার কি বলছো, তোমার ওই ম্যাচ, হ্যাঁ, পরিমলে জাস্ট মিনিট 2 আগে শানুদা তখন ক্যাপ্টেন, শান্তমিত্র আমার খুব একজন স্নেহশীল দাদা ছিল শান্তমিত্র, নেতৃত্বের গুণ নিয়ে শান্তমিত্র জন্ম নিয়েছিল। 69-এ বাংলার অবিস্মরণীয় সন্তোষ ট্রফি জয়, শানুদা ক্যাপ্টেন। 70-এ ইস্টবেঙ্গলের ওই শিল্ড জয়, 1.5 মিনিট জংলাদার গোল, পরিমলদের গোল, হ্যাঁ, প্রায় ড্র। মানে ওই দিন যা জংলাদা, ওই দিন মানে পরিমল দেই বলি, ইডেন গার্ডেন থেকে ইস্টবেঙ্গল মাঠে জনতার কাছে চলে গিয়েছিল, পায়ে মাটি ফেলতে হয়নি। এটা কখনো ঘটেনি, আমি অন্তত জানি না এটা কখনো ঘটেছে কিনা, কখনো ঘটেছে কিনা। আচ্ছা, আপনার পরবর্তী প্রজন্মের মধ্যে যারা এই সংখ্যা নিয়ে, ইতিহাস নিয়ে কাজ করছেন, কাদেরকে তালিকার মধ্যে রাখবেন? এখানে কেউ কেউ আগ্রহ আছে, কারোর একেবারে যে নেই তা নয়। একবারে আমি যতদিন আছি ততদিন তো কারোর কোনো চিন্তা নেই, আমি যতদিন আছি তখন কারোর কোনো, কিন্তু ব্যাটনটা তো দিয়ে যেতে হবে। এখন ব্যাটনটা যদি কেউ নেওয়ার জন্য, আমি সত্যি কথা কি, আমি বাড়িটাতে এসেছি, আমার মনে হচ্ছে একটা মিউজিয়ামের মধ্যে, একটা আর্কাইভের মধ্যে আছি। দাদা কোথায় কিভাবে শুয়ে থাকেন সেটা খুব বলাটা খুব কঠিন ব্যাপার। পুরোটা বইপত্র কাগজ, হ্যাঁ, পুরোটা বইপত্র কাগজ, আপনারা ভিডিওতে দেখছেনও, পুরোটা বইপত্র কাগজ চারিদিকে। বাড়ির লোক বিরক্ত হয় না?
মানে বৌদি কি বিরক্ত হয়? না, বৌদি ছিল এ অভ্যস্ত হয়ে গেছে পুরোটা। অভ্যস্ত হয়ে গেছে। এবং আমার স্মৃতি মানে আমি কি বলবো, দুর্গাপুর মানে প্রদীপ একটা কথা বলেছিল যে ট্যালেন্টস আর অ্যাভেলেবল ইন দ্য ডিস্ট্রিক্টস, বলেছিল। না, এই কথার উপর ভিত্তি করে যাই রূপক বহরমপুরে ওইদিকে বিয়ে করে বলে আমিও দুর্গাপুরে গিয়েছিলাম বিয়ে করতে। এবং মানে আমার স্ত্রীর একটা বিরাট অবদান আছে আমার জীবনে, কাজের প্রতি, আমার কর্মজীবনে বিরাট অবদান আছে, বিরাট অবদান। এবং কি শোনো, আমার স্ত্রী যখন বিয়ে করে আসার কয়েক মাস পর একটা স্কুলে ইন্টারভিউ দিয়েছিল, সেই স্কুলে সে চাকরি পেয়ে যায়। এটা আনবিলিভেবল, এরকম হয় না তোমার। একটা স্কুলে চাকরি, একটা শট একটা গোল, একটা শট একটা গোল, মার্ভেলাস শট। এখন তারপরে ধরো ইডেন গার্ডেনে তোমার যে বৌদি মাঠে গেছেন আপনার সঙ্গে? ক্রিকেটে আমি একাধিক ম্যাচ দেখেছি আর কি, বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচ, পার্টিকুলারলি টেস্ট ম্যাচেস। রঞ্জি ট্রফি ম্যাচ তখন রিলে হতো, জানো তো। রঞ্জি ট্রফি ম্যাচে আমি প্রচুর রিলে করেছি, এবং সেখানে রঞ্জি ট্রফি ম্যাচে খুব তো একেবারে পারিবারিক একটা ব্যাপার হয়ে যেত। আমি আজকে কিছু খাবার নিয়ে গেলাম, কালকে হয়তো এ নিয়ে গেল, নীলিমাসদা নিয়ে গেল, পরশু হয়তো আরেকজন নিয়ে গেল, এরকম একটা ব্যাপার ওখানে ক্রিকেট মাঠে থাকে। নীলিমার সাথে কথা হয় এখন খুব রেয়ার। প্রদীপদা, প্রদীপ আমার খুব ফ্রেন্ড। এদের ওই রিলের পর আরেকটা কথা বলি তোমাকে, যে আমি একমাত্র মানুষ, বাংলাতে বলাই ভালো, আমি একমাত্র মানুষ যে রেডিওর হয়ে একটা ম্যাচে একাধারে ভাষ্যকার এবং পরিসংখ্যানবিদের ভূমিকা অবতীর্ণ হয়েছে। কোন ম্যাচ ছিল? এটা হচ্ছে তোমার ওই 90s দুটো টেস্ট ম্যাচ খেলা হয়েছিল, আমি এক্সাক্ট বলিনি, 90-এর দশকে দুটো টেস্ট ম্যাচে আমি দুই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, ডাবল রোলে। এটা কিন্তু আর কখনো কেউ হতে পারেনি এবং হতে পারবেও না, কারণ এটা এমন একটা জিনিস না, এটা তুমি কল্পনা করতে পারবে না। একবার কি হলো, এটা আমি একবার কাগজে বেরোলো যে, আমি নামটা বলছি না, খারাপ লাগে, অমুকে টপ স্কলার হয়েছে। তা মানে বাইচুং নয়, ঝো পল্লাঞ্চেরি টপ স্কলার হচ্ছে, এরকম একটা সব কাগজে বেরিয়ে গিয়েছিল। তারপর আমি কিন্তু দেখলাম যে ঝোপল নয়, ঝোপল সব ম্যাচে গোল করেছে, মানে যে কটা ম্যাচ খেলেছে ঝোপল সব কটাতে গোল করেছে। তো সেবার টপ স্কলার হয়েছিল সুপারস্টার বাইচুং, তাই তো। এইটা কাগজগুলো ভুল হয়েছিল, আমি যখন সংশোধন করে দিলাম তখন সব কাগজ সেই সংশোধিত ব্যাপারটা গ্রহণ করলো। কিন্তু আমি মনে করি যারা এই যে কত খবরের কাগজ, তাদের যারা রিপোর্টার, আমি তাদের নিজের পরিবার বলে মনে করি। আমি ভাই আমি কোনোদিন কিন্তু কখনো হরিদা যখন বলছেন সেটা ফাইনাল, এটা কবে থেকে ঠিক হলো? এটা তো আমি ঠিক করে ছোট আমি কাগজ পড়ি তখন থেকে, তোমরা ওই সময় থেকে তুমি যবে থেকে দেখছো। কাজেই এইটা ভগবান আমাকে দিয়েছে, আমি যে কোনো সময়, তুমি জানো এই যে 1984। হরিদা, আমার একটা জিনিস আছে বলার, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্রেনে, আপনার স্মৃতিতে রয়েছে, আপনার বাড়ির আনাচে কানাচে কাগজে, নানান জায়গায় খাতার মধ্যে আপনি পেস্ট করে করে রাখেন। কয়েক লক্ষ ম্যাচের হয়তো স্কোর বোর্ড, ম্যাচ কপি আপনার কাছে আছে, কয়েক লক্ষাধিক হয়তো আছে। কিন্তু আমার কথা হচ্ছে পরবর্তী প্রজন্ম যখন এই সমস্ত ম্যাচগুলো যখন ফিরে পেতে চাইবে, কোনো আর্কাইভ করার পরিকল্পনা আছে আপনার কি সরকারের কাছে, বা আইএফ এর কাছে, বা সিএবির কাছে কি কোনো দাবি বা কোনো একটা চাহিদা থাকবে যে এইগুলো সংরক্ষণ করা হোক? তোমাকে একটা কথা বলি, তোমাকে খুব ফ্র্যাঙ্কলি বলি, আমি কখনো নিজে কখনো কোথাও বলা সম্ভব না আমার পক্ষে। আমি দাবি জানাতে যাবো কেন বলো? হ্যাঁ, আই এম দ্য ম্যান। আমি এমনই একটা স্তরের মানুষ, আমি দাবি জানাতে কোথাও যেতে পারি না। একটা কথা বলি, তোমার জগমন্ডল মিয়ার কথা বলি, এই মানুষটা, আমি একটা সময় সিএবিতে ওই ধরো যখন ম্যাচ হতো না, ওই স্ট্যাটিস্টিক্স ওই যে আমি করেছিলাম আর কি, 2-3টে টেস্ট। এবং তারপরে 1993-তে হিরো কাপ হলো, সিএবির 7 বছর মোকাবেলাকে, তার এন্টায়ার পুরো স্ট্যাটিস্টিক্স আমি করেছিলাম। সে খাতাটা আমি কোথায় আছি দেখতে হবে। এবং সে জগমন্ডল ইজ দ্য ম্যান। ও হঠাৎ করে আমি সিএবিতে যখন যাই না, যখন হয় খেলার আসরে জয়েন করি, তারপরে সিএবি আমার একটা বাড়ি হয়ে যায়। বিশ্বনাথ দত্ত আইএফএ দখল করার 10 বছর পরে সিএবি দখল করলেন, তারপরে জগমন্ডল মিয়া আর চণ্ডীদাস তার আগে থেকেই আছেন। এই যে জগমন্ডল মিয়ার মতো মানুষ আমি দেখিনি, কর্মকর্তা তো সহজ নয় হওয়া, সঠিক মানুষকে ঠিকঠাক জায়গায় তিনি। তাও জগমন্ডল কি করেছে এখন, ক্রিকেটটাকে কোথায় নিয়েছে আজকে? এই যে টাকা বাংলাদেশ খেলছে বা যাই দেখছে, তারপরে যে তোমাকে সত্য চালু করা, সবই জগমন্ডল মিয়া করেছে। জগমন্ডল আমাকে 1996 ওয়ার্ল্ড কাপের স্ট্যাটিস্টিশিয়ান বানিয়ে দিয়েছে। 1996 1996 বিশ্বকাপ
যেটা ইডেনে সেমিফাইনাল হয়েছিল, পাকিস্তানে ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচের টিকিট নিয়ে হাহাকার তৈরি হয়েছিল, ভারত শ্রীলঙ্কা রাইট ওয়ার। সেই ওয়ার্ল্ড কাপের স্ট্যাটিস্টিশিয়ান মানিয়েছিলাম জর্জ মন্ডালভিয়া, ভাবা যায়। মানে এই আমাকে সে যোগ্যতা তো তারপরে আরেকটা কথা বলি তোমাকে, আমাকে এইরকম একটা অফার দেওয়া হয়েছিল সিএবি থেকে, যে আমি যদি সিএবি স্ট্যাটিস্টিশিয়ান হই। এখন দেখো এটা না আমি হব না বা হব হ্যাঁ কি না, এটা না হলো না আলটিমেটলি, এটাই তো ভগবানের ইচ্ছে ছিল আর কি। কারণ আমি একটা জায়গায় যদি নিজেকে নিয়োজিত করে ফেলি, তাহলে আমার এই ভাই দাদারা কোথায় যাবে, আমার এই ভাই দাদারা কোথায় যাবে, তাই তো আমাকে দেখতে হবে। সেই জন্য আমি আর একটা জায়গায় সবার জন্য দরজাটা খোলা, সবার জন্য আমি দরজা। কিন্তু আরেকটা কথা জিনিস আছে, সেটা হচ্ছে এখন যেহেতু সবটা ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, বা আপনার এই কাগজ বা এই প্যাটার্নটা, আপনি একটা মানুষ মাথা থেকে পা পর্যন্ত সেটাই আমাদের কাছে একটা আর্কাইভ বা একটা ডিকশনারি বলুন, যাই বলি আমাদের কাছে, বা পরিসংখ্যানের উইকিপিডিয়া। কিন্তু ডিজিটালাইজ করার কোনো পরিকল্পনা, যে আমি এই ম্যাচ বা এই সময়টাকে ধরার জন্য আমি খুব সহজে পৌঁছে যেতে পারবো একটা ক্লিকে, এমন কোনো পরিকল্পনা? আচ্ছা, তো আমার নিজস্ব আমি নিজে এত ব্যস্ত থাকি না, আমি নিজেই ক্লিক। আমার যেতে যেতে আমি তো আমার চলন্ত ডিকশনারি বলে আমাকে অনেক, আমি বলি না, বলি না, কিন্তু বলে চলন্ত ডিকশনারি দেখতে, তারপর অনেক বাইরে বলে আমি নাকি চলন্ত ডিকশনারি। তো আমার একটা গুণ তোমাকে আমি বলি, আমার মস্তিষ্কটা না ভগবানই দিয়েছিলেন আর কি, এই মস্তিষ্ক আমি একটা গ্লান্স তুমি যেতে যেতে যখন যা জিজ্ঞেস করবে আমি তোমাকে বলে দিতে পারবো। এটাই কিন্তু আমার একটা বড় গুণ। বাইচুং কত গোল করেছে আগে শোনো, আগে কোনো ছিল না, আগের কোনো রেকর্ড করে রাখতো না। ইন্দার সিং, তুমি জানো পাঞ্জাবের ইন্দার সিং, দ্য ওনলি ইন্ডিয়ান, ভারতবর্ষের একমাত্র ফুটবলার যিনি আনুমানিক 400 গোল করেছেন। আর মানে ইন্ডিয়ার কি হাইয়েস্ট? হ্যাঁ অবশ্যই হাইয়েস্ট, আর আমি আনুমানিক বলছি, তোমাকে আমি পরে বলবো ওখানে এক্সাম্পল। দেখো যে তোমার আনুমানিক 400 গোল করেছে এবং এটা হচ্ছে হাইয়েস্ট। সেকেন্ডে আছে তোমার সুনীল ছেত্রী, কত? 375, কাছাকাছি, জাস্ট ক্রস সুনীল ছেত্রী। তারপরে আর কেউ 300 নেই, মানে এবং ইন্ডিয়ানস তো ওডাফা র্যাঙ্কটি এদের 300-র উপরে আছে। চিমা জাস্ট 300-র কাছে গিয়ে থেমে গেছে চিমা। তারপরে ধরো বাইচুং, তারপরে আমাদের জোস রামিরেজ ব্যালেটো, এরা, তারপর আমাদের ধরো হাবিব আকবর, শ্যাম থাপা, মেওয়ালাল, দ্য গ্রেট মেওয়ালাল, ভাবি ওই ভদ্রলোক। হ্যাঁ, মানে এইরকম মানুষের কাছে আমি, দীপেন্দু বিশ্বাস বলে যে তার 247, এটা আমি তোমাকে বলি। শোনো, দীপেন্দ্র আমি একটা কথা বলি, দীপেন্দ্র 250 হয়নি, কিন্তু কোনোভাবে একটা জায়গা থেকে একটা ম্যাচ হওয়ার পর একটা প্রেস রিলিজ চলে গিয়েছিল যে দীপেন্দ্র 250 হয়ে গেল। তারপরে যথারীতি খবরের কাগজগুলো যেটা হয় তোমার আমার কাছে একটা কনফার্ম করতে না, না এখনো হয়নি দীপেন্দ্র। কত আশেপাশে কত? 248 গোল করেছে। 248 বলে, 248 করেছে এখন। আর দীপেন্দ্র আমাকে সেদিন রাতে ফোন করলো, বললে দাদা আমার কটা হয়েছে গো? ভাবলাম যে কটা বাকি আছে, একটা, মানে 250-তে বলছে, না একটা তো 2টো বাকি আছে। মানে দীপেন্দ্র একটা কিন্তু বড় ভালো ছিল, অতি ভালো দীপেন্দ্র। ওর একটা যে 250 গোল করা মানে একটা বিরাট ব্যাপার, সবকিছু ধরে। কিন্তু বারবার বলছি, এই 250 গোলটা যে কোনো টুর্নামেন্ট, যখন টিএফএ তে ছিল সেখানে এগুলো একটা লোককে আধাদি করা যায় না, একটা লোকের জীবন পরিসংখ্যানটা ভাগ করা যায় না। আমি শুধু তার ছোটবেলাটা কেটে দেবো, বড়বেলা আমি হয় না। হাবিবদা কত গোল? হাবিব ধরো 250-র বেশি। হাবিব, আকবর, সাবির আলী কিন্তু 200 জাস্ট বিলো আসে। শিশির ঘোষ, হ্যাঁ শিশির 200 ক্রসড, 200 ক্রসড। এবং মানসাও তাই, মানুষ তাই, এই দুইজন। সুভাষ ভৌমিক, জাস্ট 200, মানে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ইন্ডিয়া টিম ইত্যাদি ইত্যাদি সব নিয়ে আমি আয়ান বিজয়ন, সেও 200 গোল করেছে। হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার। চুনিদা, দ্য গ্রেট চুনিদা। তুমি একটা কথা বলি, চুনিদা দ্য অনলি ইন্ডিয়ান ফুটবল, মোহনবাগান ফুটবলার হিসেবে তিনি 200 গোল করেছে, শুধু মোহনবাগান ফুটবলার হিসেবে, শুধুমাত্র মোহনবাগানের হয়ে খেলে। ঠিক একই জিনিসটা আরো একজনও করেছিল, তিনি হচ্ছেন বিদেশি ব্যালেটো, জোস রামিরেজ ব্যালেটো, কিন্তু শুধু মোহনবাগানের হয়ে 200 গোল করেছে। এই ক্রেডিট কিন্তু তার কারণে, একটা ক্লাবের হয়ে 200 গোল করা, এটা কিন্তু প্রশ্নাতীত। এটা প্রশ্নাতীত। মানে আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে
বাবলু ভট্টাচার্য না মনোরঞ্জন ভট্টাচার্য? একটা কথা বলি, মনোরঞ্জন একটা কথা রাইটবাদ, মানে একটা প্রথমে আমি একটা করি, বাবলু ভট্টাচার্য টানা 17 বছর মোহনবাগানে খেলেছে। মনা কিন্তু টানা 14 বছর খেলার পর একটা ব্রেক দিয়েছে, সে চলে এলো মোহনবাগানে, 2 বছরের জন্য খেলে আবার ইস্টবেঙ্গল ব্যাক করলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, ইস্টবেঙ্গল কিন্তু এখনো মনোরঞ্জনকে তাদের ঘরের ছেলে বলে মনে করে, 1 নম্বরের মর্যাদা আইকন মনে করে। আইকন মনে করে ইস্টবেঙ্গল মনে আছে। তাহলে গল্প বলি, তাকে বলি, সুব্রত অসাধারণ মানুষ। আমি তোমাকে বলছি, সুব্রত যেদিন লাস্ট ম্যাচ খেললো কলকাতা লিগ বিএনআর 1990, বিএনআর হ্যাঁ বিএনআর এর বিপক্ষে গোলও ছিল। হ্যাঁ সেদিন বলছিল না গোল ছিল। যে লাস্ট ম্যাচ খেললো, তো বিশেষ করবে না, একটা ফুটবলার তার লিগের শেষ ম্যাচ খেলছে, সেদিন মোহনবাগান মাঠে এবং তার আশেপাশে যত লোক হয়েছিল আমি জীবনে দেখিনি, আর কেউ দেখেনি। কোনো ফুটবলারকে কেন্দ্র করে তার শেষ ম্যাচ দেখার জন্য বা তাকে দেখার জন্য এই জনসমাগম আর কখনো কোনো খেলোয়াড়কে নিয়ে হয়নি, লেজেন্ডারি কখনো কোনো খেলোয়াড়কে নিয়ে হয়নি, যা সুব্রতকে নিয়ে হয়েছে। আর সুব্রত কি জানতো, সুব্রত তো অনেক সময় একটু ইচ্ছে করে ফেলে, হ্যাঁ, কিন্তু সুব্রত এক ছোট্ট গল্প বলছি তোমাকে। আমার পাড়ার একটা কি বলে একটা অনুষ্ঠান, হ্যাঁ, ওই একটা স্পোর্টস অনেক প্রোগ্রাম হয় আমার এই পাড়াতেই, দুয়ের পল্লীতে। তা আমি একদিন সুব্রতকে ফোন করলাম, সুব্রত আমার পাড়ায় একটা অনুষ্ঠান আছে, তুই একটু আসবে, সবাই চাইছে তোমাকে, আর আমার সঙ্গে তোমার সবাই জানে। ওরা ঠিক আছে হঠাৎ, ঠিক আছে আমি যাবো। হ্যাঁ, এবার তুমি বিশ্বাস হবে না, তোর ওইটা কোথায় হবে তুমি আমাকে একটু বলে দাও, আমি বলে দিলাম। একটা লোক গল্ফগ্রিন থেকে গাড়ি করে, নিজে গাড়ি চালিয়ে, আমি একটা অনুরোধ করেছি, সেই অনুরোধটা রাখবার জন্য সেখানে এসে পৌঁছে গিয়েছিল। তোমার দ্বিতীয় দৃষ্টান্ত দেখাতে পারবে না, দ্বিতীয় দৃষ্টান্ত দেখাতে পারবে, ব্যাপারটাই আলাদা। সুব্রত ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স। সুভাষ ভৌমিক আর সুব্রত ভট্টাচার্য কোচ, এখানে দুজনকে আমি একই পয়েন্ট দেবো, সামান্য একটু এগিয়ে আছে সুভাষদা, কিন্তু সুব্রত মোহনবাগানের একটা সময় যে সাকসেস সুব্রত এনে দিয়েছে সেরকম আমি 19-20, সেটাও আনপ্যারালাল। হ্যাঁ 19-20 আমি তো দুজনকে খুব এগিয়ে রাখবো না। ব্যারেটো না চিমা? অবশ্যই আমার কাছে, শোনো, আমি চিমাকি সবার আগে রাখবো, সব বিদেশের আগে রাখবো, কিন্তু ব্যারেটোর কথাটা বলবো কেন, এই একটা ব্রাজিলিয়ান ভারতীয় ফুটবলে যে জিনিসটা করেছে, মানে এরকম নম্র লোক পাওয়া যাবে না, কিন্তু যেভাবে অবিশ্বাস্য সব গোল করে গেছে না, চোখের সামনে ভাসে। এবং বলতে হবে ব্যারেসো, বললাম যে একমাত্র বিদেশে যে একটা ক্লাবের হয়ে 200 বেশি গোল করেছে। অমল দত্ত না পিকে ব্যানার্জি? দেখো আমি প্রদীপদাকে অন্ধভক্ত, কেন সাইড ঝামেলায় ফেলছো? না না, আমি প্রদীপদা অন্ধভক্ত, মানে প্রদীপ আমার বিয়েতে এসেছিল, বুঝেছো, আমার ছেলের পৈতৃতে এসেছিল, আরেকজন অঞ্জন মিত্র আমার খুব ফ্রেন্ড। অমলদা কিন্তু আপনার এলাকার মানুষ। হ্যাঁ অমলদা, শোনো, তাহলে আমি না অমলদা প্রদীপদাকে, অমলদা আমাদের এখানে যখন এলেন, আমাদের এখানে ম্যাচ ফাইনাল হতে এসেছে, যে খেলার মাঠ যেটা এখন অমলদার বাড়ি থেকে উল্টে দিকে, সেখানে অমলদা এসেছিল একটা ফুটবল ম্যাচের ফাইনালের অতিথি হয়ে, তার জায়গাটা ভালো লেগে যায়, একটা শান্তশিষ্ট জায়গা অমলদার তো তুমি দেখো না, ফুটবল নিয়ে এই পড়াশুনো, ফুটবল নিয়ে এই গভীরতা আর কারণ নেই। তা আমি তো মাঝে মাঝে যেতাম, তা অমলদার স্ত্রীর নামও আরতি, প্রদীপদার স্ত্রীর নামও আরতি, আরতি বলি, তা অমলদা আরতি টক করে 1 কাপ চা এনে দাও হরিপ্রসাদের জন্য, ওরা এইভাবে কথা বলতেন আর কি। না অমলদা না, আমি সত্যি কথা বলছি যে অমলদা একটা এক্সেপশন ভারতীয় ফুটবল অল টাইম। এত বঞ্চিত, এত বঞ্চনা সহ্য করো অমলদা, যা আজ তুমি আমার একটা ম্যাচে 1,31,000 লোক আসছে at Salt Lake Stadium, একটা মানুষের মুখের কথায়। হ্যাঁ, এবং তুমি যখন বলি ইট নেভার হ্যাপেন্ড ইন ইন্ডিয়ান ফুটবল হিস্ট্রি, যে মাত্র 20 দিনের ব্যবধানে 1997-এর 13ই জুলাই এবং 1997-এর 2রা আগস্ট, 20 দিনের ব্যবধানে যুবভারতীতে দুটো ডার্বি দর্শক সংখ্যা, না বদলার কথা বলছি না আমি, মানে ডার্বি জনসমাগমের কথা বলছি, 1,31,000 পর 1,25,000। তুমি ভাবতে পারো? হ্যাঁ, আরে মোহনবাগান ইস্টবেঙ্গলটা জীবন, ভারতীয় ফুটবলের প্রাণ মোহনবাগান ইস্টবেঙ্গল, এটা মানতেই হবে। এবং সেই ম্যাচটা অমলদা জিতেছিলেন, এসে হেরেছিলেন ফেড কাপ সেমিফাইনাল, কিন্তু অমলদা ওই ম্যাচটা যে ওই জায়গায় পৌঁছে গিয়েছিল, তুই ভাবতে পারো 20 টাকার টিকিট 200 টাকায় বিল হচ্ছে। মানে আমি মনে আছে আইএফএ থেকে এইদিকে আসছিলাম,
ঠিক সেন্ট্রাল এভিনিউ বউবাজার পর্যন্ত লাইন চলে গেছে টিকিট কাটার দিকে নেওয়ার জন্য। মানে একটা ম্যাচ খেলে এই আচ্ছা, হ্যাঁ, এই সেটা উন্মাদনা। এবারে হরিদা, আপনি বিভিন্ন কাগজে আপনার নাম দেখি, আসলে আপনি কোন কাগজের? আমি তোমাকে বলি, আমি অরিজিনালি না, আমি সবার ইটারনালি, আমি সবার, আমি কারোর একার নই। Extra time এরও? অবশ্যই তুমি তো আছো, যেখানে অনিলাভ আছে সেখানে আমি থাকবো না, হয় নাকি? হ্যাঁ, না, তাও কোন কাগজের বলা যাবে আমি না। তোমাকে না বলা সবার। না, আমি তো না বলতে পারবো নিশ্চয়। আমি শোনো, আমি না আমার কাছে করি, আমি মানুষটা খুব সহজ সরল। তুমি দেখো আমি প্রথমে ধরো যখন পেশায় এলাম, খেলার না, আসর, প্রথম কোন কাগজে বেরোয়? খেলার আসর আমাকে যা দিয়েছে ওইটা হচ্ছে আমাকে তুঙ্গে পৌঁছে দিয়েছে। প্রথম খেলার আসরে কত লিখেছি যেন খেলার আসরে, মানে কোনো নেই, ইয়ত্তা নেই। আজও খেলার আসরে আমি যত লেখা তাদের আরো 5-10টা বই হতে পারে। খেলার আসর আমার সবচেয়ে রোমাঞ্চকর জীবন। খেলার আসর বন্ধ হওয়ার পরও সেই জীবন চলতেই থাকে। এবং একটা কথা বলছি, খেলার আসর বন্ধ হওয়ার পর কি হলো, তার আগে পর্যন্ত আমি সমস্ত রেকর্ড পরিসংখ্যান যখন আমি রিলে করতাম ফুটবলে সেখানে দিতাম, সেখানে বা ক্রিকেটে যখন আমি ধারাভাষ্য দিতাম তখন বলতাম। কিন্তু এবারে কি হলো, আমার নতুন জগতে প্রবেশ শুরু হয়ে গেল আর কি, বুঝছো তো? যে জগতই, সেটা হচ্ছে স্টার্টিং উইথ দ্য টেলিগ্রাফ এবং তারপরে আনন্দবাজার। আমার দুটো কাগজে তুমি ধরো, সে আনন্দবাজার আর টেলিগ্রাফ। হ্যাঁ, পড়াশোনা কোন স্কুলে? তবে আমি একটা কথা বলি, আমি কিন্তু মানে অন্য কাগজকেও আমি ছোট করে নিয়ে ফেরাই না, ফেরাই আমি যত রাত হোক আপনার কাছ থেকে। হ্যাঁ, অনেক আছে, এখন আমি তাকে কাউকে ফেরাই না। না, এতে কোনো প্রফেশনাল সমস্যা হয়েছে? না, প্রফেশনাল সমস্যা হয়নি। কারণ জানো তো, তাহলে আমি তো উত্তরবঙ্গ সংবাদে, তুমি জানো আমি রেগুলার কপিবাড়ি কলকাতা থেকে উত্তরবঙ্গ সংবাদ, অনেকে তারা আছে, ওরা আমাকে খুব সম্মান করে। সব্যসাচী যে আমাদের স্যারে যে ছেলে, আমাকে বিরাট সম্মান করে, তারপরে আমি ওদের সঙ্গে আছি। এবং এখন তো রেগুলার যাই না, মাসে 1-2 দিন যাই। এই যে আবার আর একটা কথা কি বলছি, আমি যেটা জিজ্ঞেস করছিলাম, স্কুল কোথায়, কলেজ কোনটা? শোনো, আমার স্কুল হিন্দু বিদ্যাপীঠ, যেখানে আমার বাবা শিক্ষকতা করেছেন, আমার কাকা শিক্ষকতা করেছেন, আমার দাদা শিক্ষকতা করেছেন। আমার বাবা রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, জানো, যেটা রাষ্ট্রীয় পুরস্কার দেয় না, 5th সেপ্টেম্বর ছিল। আমার বাবাকে জ্যোতি বসু পুরস্কার তুলে দিয়েছিল রবীন্দ্র সদনে। আমার বাবা না আমাদের কাছে একটা মানে একটা মিনিটও দেরি করতো না ক্লাসে ঢুকতে। তো আরেকটা ক্লাস শেষ হওয়ার মুখে মুখে কাজতো হলে সঙ্গে সঙ্গে, মানে আসলে কি জানতো, এইরকম বাবা পেয়েছিলাম এবং এরকম মা পেয়েছিলাম বলে আমি হয়তো সেরকমই হয়েছে আর কি। আর কলেজ হচ্ছে দমদম মতিঝিল কলেজ। কি নিয়ে পড়াশোনা করলেন? আমি পড়াশোনা করেছি তোমার হিস্টোরি, স্ট্যাটিস্টিক্স নয়? না, স্ট্যাটিস্টিক্স নয়, আমি নিজে তো স্ট্যাটিস্টিক্স, আমার কাছে তো স্ট্যাটিস্টিক্স পড়তে আসছিল। হিস্ট্রি নিয়ে পড়েছেন? হ্যাঁ। দেন কলকাতা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা MA। আমি খুব স্মুথ জীবন, যেহেতু গোল্ড করেছি, বলটা ধরেছি, 3টে পাস প্লেস করেছেন। প্লেস করেছি আমার নেই। এবং আমি যখন সাংবাদিকতা MA পড়ি, তখন সুধাংশু বোস, যে হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের সম্পাদক ছিলেন, তিনি আমাকে খুব স্নেহ করতেন। তিনি ছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আচ্ছা, এই যে পরিসংখ্যানবিদ বা স্ট্যাটিস্টিশিয়ান, এটা শুনতে ভালো লাগে? তোমাকে একটা কথা বলি, এটার জায়গায় কি শব্দ হওয়া উচিত ছিল? এক্স্যাক্টলি, আমি তোমাকে বলি, অ্যাকচুয়ালি আমি প্রথমে হচ্ছে মানে পেশাগত জীবনটা ধরলে, গ্যালারিটা তো আমি যেভাবে করেছি, আসলে তো সাংবাদিক। হ্যাঁ, ভাষ্যকার প্রথমে, আর সাংবাদিক তো আমার জীবন, সাংবাদিকতাতেই আমি মানে আমার জীবন। তারপরে হচ্ছে পরিসংখ্যানবিদ। কিন্তু লোকে যখন আমাকে না পরিসংখ্যানবিদই বলে আর স্ট্যাটিস্টিশিয়ান, একটু অভিমান হয় আর কি, বুঝছো তো? অভিমানে আমার ওই দিনের পরিচয় তখন পেছনে চলে যায়, কিন্তু ওই দিনের পরিচয় তো শুরু। তারপরে তো এটা তো আমি এসছি, এটা আমার নিজস্ব থেকে এসছি আর কি। এবং ঘটনাচক্রে এটাই আমার প্রধান পরিচয় হয়ে উঠলো। এবং এটার জন্যই আমার এই যে ফোনের কলকলানি, এটা কিন্তু বিরক্ত হন না যখন ফোন করে? আমি তো কখনো বিরক্ত দেখিনি। না, আমি না, সত্যি কথা বলি, জানো তো, আমার এটা আসে না গো, আসে না। ধরো আমি তো বলি তোমরা ছেড়ে দাও, তাহলে কাউকে আমি এটা পছন্দ করি না, কথা বলছি। এরকম লোক খুব কম, আমার জীবনে খুব কম লোকের জায়গায় পুরোটা পছন্দ করে, এরকম লোক নেই। কিন্তু আমি সেই ফোন করে আমি ধরি, আমি কিন্তু ফোন না ধরে ছেড়ে দিই না। এটা আমার একটা অদ্ভুত, কি বলো, বোকাম্য না বুদ্ধিমত্তা, সেটা তোমরা ঠিক করবে। আসলে স্থিতদি। হ্যাঁ, আমি কিন্তু ফোনটা ধরি, আমি কখনো কারোর ফোন ধরি না এরকম হয় না। এবং যারা চায়, সবই তার পেশাগত চাওয়া হয় না, তুমি জানো। বয়স কত হলো? অনুরোধের চাওয়া তো তুমি জানো, অনুরোধের আসলে একটা আছে, আমি সেখানেও বয়স কত হলো? কাউকে না করি না। আমি তোমার কাছে এই স্ট্যাটিস্টিক্স জানতে চাইছি, তোমার কি মনে হয়? আমার মনে হচ্ছে বয়স 70। হ্যাঁ, আমি চলে গেছি, কাছাকাছি গেছি। হ্যাঁ, কারেক্ট,
70 একটু অতিক্রমও করেছে। অতিক্রম করে হ্যাঁ, ফেলেছে। এটা তোমাকে আমি বলি, যাক এই হচ্ছে ব্যাপার। আসলে ওইটা হচ্ছে ব্যাপার যে আমি সবাইকেই চেষ্টা করি আমার তরফ থেকে যতটা কাউকে পারি না ফেরানো। ফেলানো। আমি সেটি পারি, এটা আমার আসে না। এটাই তো আমার বাবার শিক্ষা, এটাই আমার এইভাবে তো বড় হয়েছে, বলো ছোটবেলা থেকে এইভাবেই বড় করেছি, এইভাবেই বড় হয়েছে। হ্যাঁ, এইভাবে বড় হয়েছে। আচ্ছা, আর একটা আমরা একটা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলেছি। একটা মানুষকে আমরা বাঙালির জনমানসে খুবই প্রিয় পরিচিত একটি নাম, খুব প্রিয় পরিচিত একটি মানুষ, তার জীবনের কথা, তার বেঁচে থাকার নানান রকম কথা। আচ্ছা, কোনো অভিমান আছে জীবনে? অভিমান যে কিছু কিছু নেই তা নয়, তো আমি কিন্তু তোকে একটা কথা বলি, আমি না অভিমান মাঝে মাঝে ব্যক্ত করতে চাই, নিজেকে ছোটো মনে হয়। সত্যি কথা এমনিতে ধরো সবই ঠিক আছে, এমনিতে সবই ঠিক আছে। এখন ধরো কখনো হয়তো কোনো একটা দিন আমার লেখা ছাপার কথা না, কিন্তু আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। আমি জানি সংবাদপত্রের ব্যাপারটা আমি জানি, সংবাদপত্র এক্স্যাক্টলি আমি কিন্তু মনে করি সাংবাদিকতা পড়ে এসছে। হ্যাঁ, এটা মানতেই হবে। হ্যাঁ, এমনিতে সবই ঠিকই আছে। আর আমি কখনো কারোর মানে তুমি তো জানো যে আমি নিজেকে একটু এইভাবে রাখি। আমার কেন আমার মানে সবসময় না আমার ব্যক্তিত্বই আমাকে এটা করে, আর কিছু না। হ্যাঁ, আমি হুট করে কারোর সঙ্গে যে কথা বলতে যাই না সাধারণত। হ্যাঁ, তবে আমার কাছে যেটা সব জায়গায় সব কিছু করে, আমি কিন্তু প্রত্যেককে আমার পেশাগত সহায়তা দিই যারা আমার কাছে যা কিছু চায়। আর একটা কথা তোমাকে বলি, ভেরি ইন্টারেস্টিং, এই মনোরঞ্জনের কথা বলছিলেন, আমার মনে পড়ে গেল 1984 সালে আইএফএ ফাইনালটা ছিল, প্রথম ডার্বি জুয়াহাটিতে, মনে আছে তোমার? এবং খেলাটা হয়েছিল 28 সেপ্টেম্বর। এবং সেই ম্যাচে 84 সালের ওই ডার্বিতে আমার অফিস খেলার আসর বললো, খেলার যখন তুমি যাই হরিপ্রসাদ সব কথা করবে, হরিপ্রসাদ আমাকে অতুলদা বললেন, তুমি না ইস্টবেঙ্গলের বাসে করে মাঠে যাও। মানে আমি মাঠে যাবো ইস্টবেঙ্গলের বাসে করে, বুঝলো? বলেই খালাস, বুঝলে? তো আমার সবচেয়ে বড় ছিল তো আমার এই জীবন পুত্রের সঙ্গে আমার একটা খুব শখ কথা ছিল, ভীষণ শখ কথা ছিল। তা আমি সন্ধ্যাবেলা জীবনবাবু চলে গেলাম, জীবনবাবু আপনাদের সঙ্গে তো আমাকে বাসে করে মাঠে যেতে হবে। আরে চিন্তা করবেন না বাবু, কাল চলে যাবেন, ঠিক মতো 12:30 মধ্যে চলে যাবেন, আমরা একসঙ্গে যাবো মাঠে। হ্যাঁ, এই জিনিসটা। তা আমি ইস্টবেঙ্গলের বাসে চেপে এবার যখন বাসে উঠেছি, সবাই অমলদা এলেন, ভাস্কর এলো, সুদীপ চ্যাটার্জি এলো, এরা অমিতাভ বচ্চন এরা বইয়ের হিন্দি গান করতে করতে, একটা গ্রেট মিডফিল্ডার ভারতের। ওই যে সুদীপ চট্টোপাধ্যায় ধরো, এরা কি বলবো ওটাকে, টোটাল ফুটবলার, ভারতীয় ফুটবল কমপ্লিট ফুটবলার, টোটাল ফুটবলার যাই বলো, এ কিন্তু মানে অবিশ্বাস্য। সুদীপের একটা সময় সুদীপ মানে প্রত্যেককে নোহার করে দিয়েছিল। যাই হোক, সুদীপ এলো, সবাই এলো, কিন্তু গাড়িটা ছাড়ছে না, জীবনবাবু পায়চারি করছে। হ্যাঁ, তুমি বলছিলে না মনোরঞ্জনের কথা, সেই জন্য মনে পড়ে গেল, গাড়িটা ছাড়ছে না, কী হলো? হঠাৎ জীবনবাবু থেকে পায়চারি করছে, উদ্বিগ্ন চিত্তে পায়চারি করছে, কিছুক্ষণ বাজে গেল, আর আইসে গেছে আমাকে ভীম আইসে গেছে, মানে মনোরঞ্জনকে ভীম বলতো আর কি, বুঝলো? মনোরঞ্জন এলো, বাসে চাপলো, জানলার দ্বারে সিটে বসলো, বাসটা ছাড়লো। আর তখন খুব তাড়াতাড়ি তোমার ওই ফার্স্ট মানে সল্টলেকে যাবা ময়দান থেকে বাই বাস, ওটাই ফার্স্ট গাড়ি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেল। এমন তখন তোমার কাকপক্ষীয় বাসে পৌঁছোয়নি। তা আমরা যখন সময় নেমে গেলাম, আমার মনে পড়ে খুব ওর কথা, স্বপন বলের কথা। তখন স্বপন বললো যে, হরিদা এখন কোথায় যাবে, আমাদের সঙ্গে চলে আসুন, এখন তো প্রেস মাঠে লোক নেই, প্রেস বক্সে একটা জনমানব নেই, ওখানে কি করবেন? আর আমাদের চলে আসেন, গল্প গুজব করি, তারপরে আপনি উপরে উঠে যাবেন। এবং সেটা আলটিমেটলি করলাম আর কি। এবং সেই ডার্বি ম্যাচটা ইস্টবেঙ্গল জিতেছিল কার্তিক সেটের বলে, অ্যাট সল্টলেক স্টেডিয়াম। হ্যাঁ, এই সল্টলেকে তারপরে অনেক ম্যাচ হয়েছে। সল্টলেক দিয়ে পল্টু দার সঙ্গে এমন কোনো স্মৃতি আছে? হ্যাঁ আছে, সেটা আছে, আমাকে বলি। ডক্টর ভবরঞ্জন সেনগুপ্ত যখন ইস্টবেঙ্গলের সেক্রেটারি হলেন, তারও সাক্ষাৎকার আমাকে করতে হয়, বুঝলি? আমি ছাড়া চলতো না আর কি তখন খেলার আসো। তা আমি আমাকে বললো বললো যে তুমি একটা খুব নাম করা ডাক্তার ছিল, তুমি যারা বিআর সেনগুপ্ত বলতো, ডক্টর বিআর সেনগুপ্ত, তারা সাক্ষাৎকার নিতে হবে। আমি চলে এলাম বিশ্বমাত্রাবতে, জীবনবাবু বলে, জীবনবাবু একটু ডক্টর বিআর সেনগুপ্ত সাক্ষাৎকার চাই, কাগজে একটু ব্যবস্থা করেন। তখন পল্টুবাবু সেই জীবনবাবুকে ডাকলেন, বুঝলি? বলবাবু জানলেন, এবং জীবন কথা হরিবাবুকে নিয়ে একটু ইসের কাছে যা, ডক্টরবাবুর কাছে যা,
পল্টুবাবু একটা ইন্টারভিউ নেবে খেলা আসার জন্য, তুই পল্টুবাবুকে নিয়ে যা। এবং জীবনবাবু আমাকে গাড়ি করে নিয়ে গেলেন, ওনার কাছে গেলাম, সাক্ষাৎকার নিলাম খুব দ্রুতকালীয়, এবং আমাকে জীবনবাবু নিয়ে এলেন। এই দুটো মানুষই মানে আমার কাছে সত্যিই খুব এত আপনি কি ইস্ট বেঙ্গল না মোহনবাগান, কোন দলের সমর্থক বলা সম্ভব? সাংবাদিকদের পক্ষে তো বলা সম্ভব না। না, যারা বলে না তারা, আমি শোনো তোমাকে একটা কথা বলি, যে মুহূর্তে আমি পেন এবং মাইক্রোফোন হাতে নিয়েছি আমি তখন নিউট্রাল হয়ে গেছে, একদম সম্পূর্ণ নিরপেক্ষ। ছোটবেলায় তো সততাটা নিজের কাছে। হ্যাঁ, ছোটবেলায় তো মাঠকে বানো ইস্টবেঙ্গলের 50 পয়সার গ্যালারিতে বসে সেই সমস্ত তো একটা ইতিহাস। কিন্তু যে মুহূর্তে আমার কাছে পেন এবং মাইক্রোফোন আমি সম্পূর্ণ নিউট্রাল। এখন কোনো আসে না, সাংবাদিকের সেটা আসে না। এই ধরো পল্টুবাবুর কথা খুব মনে পড়ে, 2001 সালের 22শে মার্চ পল্টুবাবু আমাদের ছেড়ে চলে যান। সেদিন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচে, মানে আন্ডার সৌরভ গাঙ্গুলি, ইন্ডিয়া হারালো অস্ট্রেলিয়াকে, মনে আছে? ফার্স্ট টেস্টে হেরে যাওয়ার পর দুটো টেস্টে জিতলো। ওই পল্টুবাবু একটুখানি খেলাটা দেখছিলেন বা একটু হাঁটা চালু করছে, ওই জয়ের এটা না পল্টুবাবুকে করে আর কি, মানে হার্ট অ্যাটাক করে যায়। কারণ হঠাৎ করে যেটা হয় না, ধরো একটা অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারাচ্ছে, ওই যে সার্টেন আনন্দ নেই, সার্টেন শকে পরিণত হয়ে যায়। হ্যাঁ, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। হ্যাঁ বলো। ময়দানের এই সময়ে যে বাংলার ফুটবলে বা বাংলার ক্রিকেটে বাঙালি সংখ্যাধিক্য প্রচুর কমে যাচ্ছে, বাঙালি নেই। খুব খুব খাঁটি কথা বলেছো। এটা কি কখনো মনে হয় যে আর পরিসংখ্যানটা রেখে কি হবে, বাংলারই তো উপকার হচ্ছে না? আমার কাছে শোনো, আমি বলি, আমি অত ভাবি না, আমি খুব দুঃখ হয়, আমার বেদনা হয়। কারণ বাকিরা কত কি জানে আমি জানি না, আমি তো জানি 1982-তে নেহেরু কাপে 15 জন বাঙালি ফুটবলার ভারতীয় দলে ছিল। এবং ভারতীয় দল তুমি শুরু করো 1948 থেকে শুরু করো, আমাদের অবদানটা কি? বাঙালিদের অবদান, 3টে অলিম্পিকে বাঙালি ক্যাপ্টেন। হ্যাঁ, কাজেই তারপরে ধীরে ধীরে 10, 12, 8, 11 লাগাতার বাংলায় তখন কর্তৃত্ব করতো। বাংলার দাপট কিছু তুমি কল্পনা করতে পারবে না। হ্যাঁ, সেই বাংলা দাপট কমতে কমতে এখন কি হয়েছে, 1-2 ঠেকেছে। আমি সেটাও তো বলছি, ওই সুভাষিস ছেলেটি আছে মোহনবাগানের ডিফেন্ডার ক্যাপ্টেন, যে গতবার 6টা গোল করেছিল মোহনবাগানের আইএসএলে, এবং সেই জন্য ওই একটা ছেলে। কিন্তু কেন এটা আমি না, আমার এই জায়গায় 4 বার থেকে 5 বার বাঙালি শূন্য হয়েছে। ইন্ডিয়ান ফুটবল টিম বাঙালি শূন্য হচ্ছে এবং সেটা 5 বার। এটা কি কোনোদিন স্বপ্ন, আমরা এই দুঃস্বপ্ন দেখেছি? এই দুঃস্বপ্ন আমরা দেখিনি কোনোদিন। কাজে আমি সত্যি আমি খুব বেদনা হতো বাঙালি ফুটবলার কেন। শোন, আগে কি ছিল তুই বল, আগে ফুটবলটা তুমি ভাবো। আগে ফুটবলে 5 ফুট 8 ইঞ্চি, 4 ফুট 8 ইঞ্চি, 4 ফুট 5 ফুটের 4 ফুট 8, 5 ফুটের যে খেলাটা, টুর্নামেন্টগুলো হাজার হাজার সব ছেলে খেলছে, লোক কত খেলোয়াড় তখন উঠে এসছে বিভিন্ন সময়। এখন নানাবিধ কারণে, সে কারণ তুমিও জানো, আর সব কারণ বলাও যায় না। এইভাবে তো ফুটবল হয় না। আগে আমার মনে আছে, জানো তো, রেস্টুরেন্টে নামতাম, হাজার হাজার লোক ওই হেঁটে যাচ্ছে, ওই যে দৃশ্যটা না, কেউ মোহনবাগানে যাচ্ছে, কেউ ইস্টবেঙ্গলে যাচ্ছে, কেউ মোহামেডানে যাচ্ছে, ওই দৃশ্যটা না তোমাকে কি বলবো, অকল্পনীয় দৃশ্য। ময়দান থেকে খেলাটাই উঠে গেল, চলে গেল বারাসাত, যা কল্যাণী, এইগুলো জায়গা নয়, ময়দান খেলার জায়গা। তুই বল না, ময়দানের ফুটবলটা কি, ওই আমলটা মনে করো না, 70 দশকের আমল, 80 দশকের আমল, 90, আমার মনে হচ্ছে 90 সালে মোহনবাগান ইস্টার্নের ম্যাচ দেখতে যাচ্ছি, কি ভিড়, সে ঘুরসওয়ার পুলিশ তারা করছে। কিন্তু আমাদের তুমি তো জানো, মোহনবাগান মাঠে একটা আলাদা গেট আছে, ইস্টবেঙ্গল মাঠে এরিয়ার গেট দিয়ে ঢুকি, আর মহাবাড়ি স্পোর্টিংয়ের আলাদা গেট ছিল। ওই যে খেলা দেখতে যাওয়ার বাসনা, ওই যে উদ্যম। হ্যাঁ, আর যে মহাবাড়ি স্পোর্টিং মাঠে 1975-এ মহাবাড়ি স্পোর্টিং যেবার হাবিব আকবর ছিল, নাইম গিয়েছিল, তারপর 1981-এ যে লিগ জয়, হ্যাঁ, তারপরে ইস্টবেঙ্গল মাঠে মানে জায়গায় থাকতো না, হাজার হাজার লোক। মোহনবাগান মাঠে সবচেয়ে বেশি ভিড় হতো, ইস্টবেঙ্গল মাঠে ভিড় হতো, এবং মহাবাড়ি স্পোর্টিং মাঠে ভিড় হতো। সেই জিনিসটা না চলে গিয়েই প্রচণ্ড আঘাত দিয়েছে ফুটবলকে, প্রচণ্ড আঘাত দিয়েছে। নাহলে ফুটবলের যে অবস্থা হয় বাংলায়, হ্যাঁ, আজ তুমি দেখো খুব কষ্ট হয় বাঙালিদের এই দুরবস্থা দেখে। যদি আমি তো সবচেয়ে ব্যথিত একজন আমি নিজে, কারণ আমি জানি বলে। যারা জানে না তাদের কিন্তু ব্যথিত হবে না, তাদের বেদনা হবে না বা উল্লাস হবে না, কারণ আমি দেখেছি তো, আমার কাছে সমস্ত রাখা আছে।
হ্যাঁ, সেই জন্য আমার কাছে খুব কষ্ট হয় এটা। আর ক্রিকেট দেখো, ক্রিকেট তোমার আমার মনে পড়ে কমল ভট্টাচার্য বাংলা ফার্স্ট রঞ্জি জয়ী দলের নায়ক ছিলেন। কমল ভট্টাচার্য 1939 সেই কমলদা প্রেমাংশু চট্টোপাধ্যায় রঞ্জিতে 10 উইকেট নেওয়া বোলার, কিন্তু তবু বাংলা একটা জায়গায় চলছিল, কিন্তু সেই রকম তো চলছে না। মুম্বাই দেখো কি দাপট, তুমি দাপট ক্রিকেটে, সেই দাপট কিন্তু মুম্বাই আজও অক্ষত। একদম তাই। 42 বার তারা রঞ্জি জিতেছে, এটা চারটিখানি ব্যাপার। বাংলা দেখো এবার রঞ্জি অল্পের জন্য ফাইনাল উঠতে যাবে না, সেমিফাইনাল হেরে গেল। তারপর আমি আরেকটা ওই 2023 রঞ্জি ফাইনাল আমি রিলে করেছিলাম 4 দিন ধরে এই ইডেন গার্ডেন্সে। কাজে ক্রিকেট তুমি আচ্ছা তুমি দেখো না, সিম্পল দেখো না, আমি না এটা মানে বুঝি না। এই যে IPL হচ্ছে, মহান IPL হচ্ছে, তাতে কলকাতা একটা ছেড়ে নেই। অথচ KKR খেলছে, এখন কেন এটা হবে? ঠিক তাই। তোমরা কি করতে, তোমরা বলতে পারো নি যে আমাদের এখানে অত 3টে ছেলেকে নিতে হবে, না আমরা এখানে অ্যালাউ করবো না? সে বলা সাহস নেই। আমার বক্তব্য হচ্ছে আজকে কলকাতায় খারাপ ছেলে, বাংলাতে অনেক ভালো প্লেয়ার আছে। আর মোহাম্মদ শামি বাইরেও খেলছে, সেখানে খেলতে পারে। আর আমাদের বাংলায় অনেক আছে, সুদীপ ঘনামি যে এত অসাধারণ পারফরমেন্স করলো এবছরটা, তারা কি চান্স পেতে পারে না? কলকাতার খুব ছোট প্রশ্ন, এমন কোনো বিষয়ই নয়, তাই না? খুব সিম্পল ব্যাপার। একদম তাই। এই অভিমানগুলো বুকের মধ্যে জমছে। কলকাতার ছেলেরা যথেষ্ট ভালো খেলোয়াড় আছে। তুই KKR খেলছো, কলকাতা নাইট রাইডার্স, সেখানে কোনো কলকাতার ছেলে নেই, একটাও ছেলে নেই। তুই বল না, এটা কিন্তু মনে লাগে নাকি? অবশ্যই লাগে। তাহলে বন্ধুরা, মান অভিমান অনেক বিষয়, অনেক কিছু থাকলো। আমাদের বাংলার ক্রীড়াক্ষেত্রের একজন কিংবদন্তি তুল্য মানুষ আপনাদের সামনে ধরা দিলেন। হরিদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি ভালো থাকবে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় থাকবে। যখন প্রয়োজন মনে করবে আমাকে ফোন করবে, আমি আছি তোমার জন্য, সকলের জন্য। আমি তো সকলের জন্যই আমার জন্ম। কি একদম একদম। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। পডকাস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।